চট্টগ্রাম অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতে ভয়াবহ জলাবদ্ধতা। চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজারে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, 5 জনের মৃত্যু। প্রতি বছর বর্ষা আসলে প্রতিবার নেই, এবারও একই অবস্থা। এই নালাতে পানি যাওয়া সম্ভব না। বৈরী আবহাওয়ায় উপকূলে বাড়ছে নদ নদীর পানি। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত হওয়ার শঙ্কা। 14 জেলায় স্বল্প মেয়াদী বন্যার আভাস। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রভাবক বিশেষ কয়েকজন। এখন টিভির বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম ছাত্র নেতারা না থাকলেও এড়িয়ে গেলেন কুশলভদের নাম। অন্তর্বর্তী সরকারের ভিতরেও আমাদের কাছে এমন কিছু লোক হয়তো ছিল যারা সংস্কারের বিপক্ষেই কাজ করেছে বা যারা নানা রাজনৈতিক শক্তির সাথে আঘাত করে চলেছে। দাম কমলেও নির্ধারিত দরে মিলছে না এলপি গ্যাস। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বিইআরসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ কারসাজিতে জড়িতদের লাইসেন্স বাতিলের পরামর্শ। নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। 5 বছরের কৌশলপত্রে জোর দেওয়া হচ্ছে ছাদ ভিত্তিক সোলার প্রকল্পে। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। এদিকে রাঙ্গামাটিতে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয় ও সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় 4 কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2 শতাধিক মানুষ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন হোসেন জিয়াদ আর রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর জলাবদ্ধতা নিয়ে কর্তৃপক্ষ কি জানিয়েছে? আরেকটি বিষয় জানাবেন, কোন কোন জেলায় পরীক্ষা বাতিল করা হয়েছে? স্বামী, মূলত পরীক্ষা বাতিল করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের সব জেলার পরীক্ষা। প্রথম দিকে মূলত চট্টগ্রাম এবং রাঙ্গামাটির পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরে রাতে আবারও পুনরায় আদেশ দিয়ে চট্টগ্রামের যেই জেলার অধীনে, যেই শিক্ষা বোর্ডের অধীনে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম, এই পুরো অঞ্চলের এসএসসি পরীক্ষা আজকের জন্য স্থগিত করা হয়। এবং বৃষ্টির কথা যদি বলি, আজকে দিনসহ টানা তৃতীয় দিনের বৃষ্টি চট্টগ্রামে। গত 2 দিন যে বৃষ্টি হয়েছে, বিশেষ করে গতকাল একেবারে ইতিহাসের রেকর্ড পরিমাণ 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি গত 33 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি। এবং সে কারণেই পুরো চট্টগ্রাম নিয়ে, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম এবং এই 3 পার্বত্য জেলা, পুরো জনজীবন আসলে বিপর্যস্ত এবং কার্যত এক ধরনের অচল হয়ে পড়ে। আজকে যেটি হয়েছে যে গতকাল রাতে বৃষ্টির পরিমাণ, বিশেষ করে মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আজকে সকাল 6টা পর্যন্ত আবহাওয়া অফিস যেটি বলছে যে 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গেল 24 ঘন্টায়। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমায়, কিন্তু যেই জায়গাগুলোতে পানি জমেছিল, জলাবদ্ধতা তৈরি হয়েছিল, ছোটোখাটো 2-1টি জায়গা ছাড়া, যেগুলো একেবারেই নিচু অঞ্চল, সেই রকম 2-1টি জায়গা ছাড়া সব জায়গা থেকে পানি সরে গিয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যারা কাজ করছেন, বিশেষ করে সেনাবাহিনী, সিটি কর্পোরেশন 101 সদস্যের একটি টিম গঠন করেছে। সেনাবাহিনীও বেশ কয়েকটি টিম গঠন করে যে জায়গায় পানি জমেছিল ছোট রাস্তায় বা সড়কে, সেই জায়গাগুলো পাম্প দিয়ে পানি তারা সরিয়ে নিয়েছেন, বা নালায় নেমে যাওয়ার যে জায়গাগুলো প্রতিবন্ধকতা ছিল সেগুলো সরিয়ে দিয়েছেন। তবে আজকে সকালেও কিন্তু একেবারে আকাশ মেঘলা এবং যে কোনো সময় ভারী বৃষ্টিপাত আসতে পারে। আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি বলি, বিদ্যুৎ, জ্বালানি সব খাতেই কিন্তু প্রভাব পড়েছে এই অতি ভারী বৃষ্টির। লোকালয়ে যেগুলো পানি ঢুকেছে তারা কিন্তু অসহনীয় দুর্ভোগে আছেন। বিশেষ করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে
যে উপজেলার যে জায়গাগুলো রয়েছে সেই বিভিন্ন উপজেলা আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে। এবং জ্বালানির কথা যদি বলি, গতকাল কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা সরবরাহ করতে পারছেন না মাতারবাড়ি এলএনজি টার্মিনাল দিয়ে। সে কারণে তিতাস এবং কর্ণফুলীর যে জায়গায় গ্যাসগুলো চাই সেখানে এক ধরনের গ্যাসের সংকট তৈরি হবে। আর যোগাযোগের কথা যদি বলতে হয় তাহলে চট্টগ্রাম কক্সবাজার রুটে যে ট্রেন চলাচল হয় সেখানে এখনও কিন্তু পানি আছে। আমরা সকালে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন 15 ইঞ্চি পানি জমে আছে রেল লাইনের কিছু কিছু জায়গায়। সে কারণেই চট্টগ্রাম কক্সবাজার রুটের যে রেল চলাচল সেটি আজকেও কিন্তু বন্ধ রয়েছে। গতকাল 2টি ট্রেন বন্ধ ছিল, আজকে সকালবেলা যে 2টি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু ছেড়ে যেতে পারেনি। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 24 ঘন্টাও কিন্তু এই ধরনের ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে যাতে পাহাড় ধসের ঝুঁকি এড়ানো সম্ভব হয়। সামনে আরও খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন জিয়াউর রহমান জুয়েল, জানাবেন রাঙ্গামাটিতে এখনও বৃষ্টিপাত হচ্ছে কিনা, আর পাহাড় ধসের শঙ্কা নিয়ে কর্তৃপক্ষ কি জানিয়েছে? সামনে বলে রাখি যে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে 72 ঘন্টা সেখানে 12 ঘন্টায় সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা আছে 209.8 মিলিমিটার। অর্থাৎ গত শনিবার থেকে বৃষ্টিপাত হলেও সেটি কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে সর্বশেষ গতকাল যে 12 ঘন্টার বৃষ্টিপাত সেটি আসলে খুবই ভয়াবহ ছিল। মানুষ কার্যত এক ধরনের অবরুদ্ধ ভাবে এই অঞ্চলটিতে থেকেছে। আমরা দেখেছি গতকাল জেলা প্রশাসন, সিভিল সার্ভিস এবং পুলিশ, সব পৌরসভা কর্তৃপক্ষ ওনারা একেবারে মাঠ পর্যায়ে গিয়ে প্রচারণা চালিয়েছেন, মানুষজনকে আশ্রয় কেন্দ্রে যেতে বলেছেন এবং কোনো প্রকার যানবাহনের যেন ক্ষতি না হয় সেই বিষয়টি তারা আসলে একেবারে নিশ্চিত করার চেষ্টা করেছেন। এরই মধ্যে রাঙ্গামাটি সদরের 2টি আশ্রয় কেন্দ্রে এবং কাপ্তাই এবং কাউখালী এই 4টি আশ্রয় কেন্দ্রে সেখানে আসলে 210 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা সেখানেও দেখেছি গতকাল জেলা প্রশাসক নাজমা আশরাফি তিনি নিজে যেমনটা এসে মানুষজনের খোঁজখবর নিয়েছেন এবং আশেপাশে যারা মানুষজন রয়েছেন বিশেষ করে ঝুঁকিপূর্ণ যারা বসতিতে রয়েছেন পাহাড়ের পাদদেশে তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে নির্দেশ দিয়েছেন। এর বাইরে একটুখানি বলে রাখি যে এই বৃষ্টিপাত আসলে শনিবার থেকে শুরু হলো। গতকাল যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে এই কাপ্তাই থেকে যে চট্টগ্রামে যে সড়ক রয়েছে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে 4 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এর বাইরে গতকালই জেলা প্রশাসন থেকে আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে আলোচিত যে সাজেক পর্যটন কেন্দ্র সেটিও আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে যে রাঙ্গামাটির আলিম এবং এইচএসসি পরীক্ষা আজকে সেটি যেমন স্থগিত করা হয়েছে, একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসক নাজমা আশরাফি, তিনি যেটি বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী যেমন মজুত রয়েছে, একই সঙ্গে দ্রুত যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন কুইক রেসপন্স টিম সেটি আসলে প্রস্তুত রয়েছে। যে কোনো পরিস্থিতিতেই তারা সাড়া দেবে দ্রুত। এই জেলা প্রশাসনের সেখানে আসলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সার্বক্ষণিক সবগুলো উপজেলার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাম্মি, চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে লক্ষাধিক মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে না নিলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এদিকে প্রশাসন থেকে জানানো হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় জেলায় 2 শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রিজভী রাহাতের তথ্য, ছবিতে প্রতিবেদন। পাহাড়ের ঢালে মাটি কেটে বসবাসের জন্য তৈরি করা হয়েছে বসতঘর। বর্ষায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এসব ঘর। সদর, লামা, আলীকদম, নাইক্ষংছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ সবখানে একই চিত্র। এভাবেই দিনের পর দিন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে লক্ষাধিক মানুষ। মূলত এখানে সমতল ভূমির পরিমাণ কম থাকায় ও অধিকাংশ বাসিন্দা দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণে অল্প দামে পাহাড়ি জায়গা ক্রয় করে মাটি কেটে সেখানে বসতি স্থাপন করে। শুধু তাই নয়, শুষ্ক মৌসুমে প্রয়োজনে অপ্রয়োজনে অবৈধভাবে পাহাড় কাটার কারণে বর্ষায় দেখা দেয় পাহাড় ধস।
গত কয়েকদিনের টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিতে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। তবে ঝুঁকি জেনেও নিজেদের বসতভিটা ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। পাহাড় কাটা বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে এবং পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে এবং পাহাড় কাটার কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সচেতন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করার ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিষয়টি আগামী জেলার আইন শৃঙ্খলা কমিটিতে আমি উত্থাপন করব, যাতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সকলে মিলেই যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই পাহাড় কাটা আমরা বন্ধ করতে পারি। বর্তমানে টানা বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও পাহাড় ধসে দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। বৃষ্টিপাতের ইন্টেন্সিটি এবং পাহাড় ধসের ইন্টেন্সিটি বৃদ্ধি পায়, ডেফিনেটলি তারা আসতে না চাইলেও স্বভাবতই সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়, তারা তাদের বসতভিটা থেকে অন্য কোথাও সরতে চান না। জোরপূর্বক হলেও আমরা আনার ব্যবস্থা করব যখন আমরা এর আশঙ্কাটা বোধ করব। সরকারি তথ্য মতে বান্দরবান জেলায় গত 5 বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে অন্তত 63 জন। এখন বান্দরবান। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অন্তত 14টি জেলার বিভিন্ন স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। সন্ধ্যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মাতামুহুরী, সাঙ্গু, হালদা সহ বিভিন্ন নদীসমূহের পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টায় বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার কিছু কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে পানি। এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে এই অঞ্চলের অন্তত 7টি জেলা প্লাবিত হওয়ার সংখ্যাও দেখা দিয়েছে। এছাড়া রংপুর বিভাগের নীলফামারী ও লালমনিরহাট জেলার অনেকাংশ প্লাবিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখন সকালে নিচে একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন সকাল। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবক ছিল সরকারের ভেতর ছোট একটি অংশ। তবে কথিত এই কিচেন ক্যাবিনেটের অংশ ছিল না উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র নেতারা। এখন টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার দায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং সরকারের ভেতরে কয়েকজনের উপর চাপিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন হোসেন জাহিদ। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 24 জুলাইয়ের নাহিদ ইসলামের পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। পরের জুলাই আসার আগে দায়িত্বে ছিলেন অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার চেয়ারে। আর তৃতীয় বছরের জুলাইয়ে তিনি সংসদের বিরোধী দলের চিফ হুইপ। ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী নানা ঘটনার সম্মুখ সারির এই চরিত্র এখন টেলিভিশনের কাছে তুলে ধরেন প্রাপ্তি ও অপ্রাপ্তির নানা খতিয়ান। আমরাও মনে করি আমাদের অনেক সীমাবদ্ধতা বা কিছু জায়গায় ভুল ছিল। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পথের কাটা ছিল রাজনৈতিক দলগুলো। নাহিদ ইসলামের ভাষায় সরকারের ভিতরে থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আঁতাত করে বাধা দেওয়া হয়েছে সংস্কারে। যাদের সহযোগিতা আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে এবং প্রধান দল হিসেবে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তো তাদের থেকে তো সেই সহযোগিতাটা সেই সময় আসেনি। তো অন্তর্বর্তী সরকারের ভিতরেও আমাদের কাছে এমন কিছু লোক হয়তো ছিল যারা সংস্কারের বিপক্ষেই কাজ করেছে বা যারা নানা রাজনৈতিক শক্তির সাথে আঁতাত করে চলেছে। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত সরকারের ভিতর আরেক সরকার। সাম্প্রতিক এমন অভিযোগের জবাবে নাহিদ ইসলাম স্বীকার করে বলেন, সেই অংশে যুক্ত ছিল না ছাত্র নেতারা। না, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বা প্রধান উপদেষ্টা হিসেবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাদেরকে নিয়ে আলোচনা করার প্রয়োজন তাদের সাথে হয়তো আলোচনা করতেন। রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে হয়তো তিনি স্পেসিফিক কয়েকজনকে নিয়ে আলোচনা করতেন। এটাকে এখন হয়তো কিচেন ক্যাবিনেট বলা হচ্ছে। প্রথমত আমরা সেটার পার্ট ছিলাম না।
তবে সরকারের কয়েকজন উপদেষ্টা নিজেদের দপ্তরের ব্যর্থতার দায় এড়ানোর জন্যই কিচেন ক্যাবিনেটের নামে অভিযোগ সামনে আনছেন। পাল্টা অভিযোগ নাহিদ ইসলামের। তার প্রশ্ন, কাজের সুযোগ বঞ্চিত এসব উপদেষ্টারা কেন সে সময় পদত্যাগ করেনি? এখন অনেকের ইন্টারেস্ট কনফ্লিক্ট হয়েছে, অনেকে এখন এসে যারা বড় বড় কথা বলে, তাই মনে করি তাদের সেই সময় মুখ খোলা উচিত ছিল। তারা যদি কোনো কাজ করতে না পারে বা তাদের সেই সময় রিজাইন করা উচিত ছিল। এখন দায় না নেওয়ার জন্য মানে অন্তর্বর্তী সরকার এখান থেকে দায়টা দেওয়া হচ্ছে কিচেন ক্যাবিনেট, এখান থেকে দায়টা দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কখনো দায় দেওয়া হয় ছাত্র নেতৃত্বদের। তো এইটা হচ্ছে বল পাসিং হচ্ছে। তবে সরকারের প্রভাব বিস্তারকারী সেই কুশীলব কারা, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান নাহিদ ইসলাম। সেটা তো আমরা ছিলাম না, যেহেতু আমি তো আর জানি না। হোসেন জাহিদ, এখন, ঢাকা। কয়েক দফায় দাম বাড়ার পর অবশেষে এলপি গ্যাসের দাম কমিয়েছে সরকার, কিন্তু বিইআরসির নির্ধারিত দামে বাজারে মিলছে না রান্নার এই জ্বালানি। উল্টো বাড়তি দাম দিতে গিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে আইনি ব্যবস্থা নিতে হবে বিইআরসির বিরুদ্ধে। আরও জানাচ্ছেন নাইম কামাল। মতিন মিয়া তেজগাঁও কলোনি বাজারে ফুটপাতে চা বিক্রি করেন দীর্ঘদিন ধরে, যে কারণে প্রতিদিনই এলপিজি সিলিন্ডার কিনতে হয় তাকে। জানালেন, সরকার দাম বাড়ালে সাথে সাথে প্রভাব পড়ে, কিন্তু দাম কমানোর প্রতিফলন মেলে না। গত 2 জুলাই 357 টাকা কমিয়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1528 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু বাজারে 1800 টাকার নিচে মিলছে না সিলিন্ডার। একই অভিযোগ অন্য দোকানিদেরও। কালকে কিনছি আমি 1900 টাকা করে, 1900 টাকাতে ঠেলাঠেলি করতে করতে লাস্টে 1800 টাকার নিচে দিতেছে না। এই 1800 টাকা দিছি, আরো 50 টাকা দাবি করে। তো হেরা আমরা কই সরকার কমাইছে, হেরা কই কমায় না। এত টাকা কইতে আছে, মোবাইল মিডিয়া দেখাইতেছে এত করে সরকারে কইছে, আপনারা কমানাঙ্গ করার কিছু নেই। যারা ডিলার তাদের প্রতি অ্যাকশন নেওয়া দরকার, কারণ তাদেরকে যারা সরকারের রেট তারা মানতেছে না, তাহলে তাদেরকে লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া উচিত। এ নিয়ে ক্ষোভ জানালেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিবও। সরকারকে সাধুবাদ জানাই যে সরকার ইন্টারন্যাশনাল দাম কমার সাথে সাথে আমাদের গ্যাসের দাম কমিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে কমে নাই। তারপরও আমরা আশাবাদী যে সরকার পূর্বের দামে গ্যাস সরবরাহ করবে, কিন্তু এখনও বহু জায়গায় নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি যে জ্বালানি মন্ত্রণালয় থেকে একটু তদারকি করা দরকার শক্তভাবে। এদিকে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। আমরা এখন সরকার নির্ধারিত মূল্যেই পাচ্ছি এবং আমরা 1528 টাকা বিক্রি করতেছি। গভর্নমেন্ট রেটে বিক্রি করছি, সাথে ডেলিভারি চার্জ, ডেলিভারি দিলে 50 টাকা বা রিক্সা ভাড়া যেটা হয় আপ ডাউন 100 টাকা, ওটা যোগ করতেছি। তথ্য বলছে, বর্তমানে দেশে এলপিজির চাহিদার প্রায় 98%ই মেটানো হয় বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে। আর এই সুযোগে একটি চক্র বাজার নিয়ন্ত্রণ করছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মূল্য কারসাজির সাথে জড়িতদের লাইসেন্স বাতিল করতে হবে। এর ব্যতিক্রম হলে আইনি পদক্ষেপ নিতে হবে বিআরসির বিরুদ্ধে। রেগুলেটরি কমিশন তার সিদ্ধান্ত বাস্তবায়ন, তার আদেশ না মানা শাস্তিযোগ্য অপরাধ। তার আদেশ এলপিজি অপারেটররা মানছে না, কিন্তু সে তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেয়নি, তাহলে তার আইন অনুযায়ী আইনি ক্ষমতা প্রয়োগে বিআরসি অক্ষম এবং অযোগ্য। এরকম অক্ষম অযোগ্যতার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির, সেটা বিআরসি আইনের 11 ধারা অনুযায়ী। সাধারণ মানুষের দাবি শুধু দাম কমানোর ঘোষণা নয়, বরং নির্ধারিত দামে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর বাজার তদারকি প্রয়োজন। নাইম কামাল, এখন, ঢাকা। এলএনজি, কয়লা ও তেল ভিত্তিক বিদ্যুতের নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য উৎসের দিকে ঝুঁকছে সরকার। তারই ধারাবাহিকতায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে 5 বছরে 10,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্যমাত্রা অর্জনের শুল্ক সুবিধা সার্বজনীন করা, নীতি সহায়তা চালু সহ সমন্বয় কাঠামোকে শক্তিশালী করা জরুরি। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। বৈশ্বিক নানা অস্থিরতার প্রভাবে ভুগছে দেশের জ্বালানি খাত। আমদানি নির্ভরতার কারণেও জ্বালানি ঝুঁকির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একদিকে বেড়েছে আমদানি ব্যয়, অন্যদিকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় জ্বালানি নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানিকেই দেখা হচ্ছে আশীর্বাদ হিসেবে। তারই অংশ হিসেবে 2030 সাল নাগাদ দেশের মোট বার্ষিক বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র খসড়া প্রণয়ন করা হয়েছে।
কৌশলপত্র অনুযায়ী আগামী ৫ বছরে ১০,৪৫০ মেগাওয়াট নতুন নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার লক্ষ্য ধরা হয়েছে, যার মধ্যে ৫,৫০০ মেগাওয়াট আসবে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে আর ৪,৫০০ মেগাওয়াট আসবে ভূমিভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে। এছাড়া বাকিটা আসবে বর্জ্য, বায়ু ও ভাসমান সৌর বিদ্যুৎ থেকে। কৌশলপত্রে গুরুত্ব পেয়েছে রুফটপ সোলার খাত। কৃষিভিত্তিক জমির স্বল্পতার কারণে সরকারি বেসরকারি ভবন, শিল্প ও বাণিজ্যিক ভবনের ছাদে সোলার স্থাপন একরকম বাধ্যতামূলক হতে যাচ্ছে। সেই সাথে বিল্ডিং কোড সংশোধন করে ভবনের ছাদে ৩০ থেকে ৭০% পর্যন্ত সৌর বিদ্যুতের জন্য সংরক্ষণেরও সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ সংকটকে সম্ভাবনায় রূপ দিয়ে সৌর বিদ্যুতে বিপ্লব ঘটিয়েছে, যা অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের জন্য। তবে তার জন্য সরকারের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমন্বয় কাঠামোকে শক্তিশালী করার তাগিদ তাদের। যে টাকাটা ট্যাক্স ইনসেন্টিভ দিতে চাচ্ছেন আপনি, যে জিরো ডিউটি, এটা ডিউটি ড্রব্যাক দিয়ে দেন। যে লাইক ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যারা জেনারেশন করবে সোলারে, তাদের যে পরিমাণ ডিউটি ইম্পোজ করতে, ওই টাকাটা ইনসেন্টিভ হিসাবে আপনি দিয়ে দেন। অর্থনীতির স্বপ্ন যদি আপনি পূরণ করতে হয়, আপনাকে আগে জ্বালানি সার্বভৌমত্ব অর্জন করতে হবে। অতীতে জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে সমাধান খুঁজলেও খুব একটা আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। তবে এবারের পদক্ষেপে কতটুকু সফলতা আসবে? বৈশ্বিক সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির কৌশলপত্র কতটুকুই বা সহায়ক হবে? এমন প্রশ্নে অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যুতের চাপ সামলাতে নেট মিটারিং ও স্মার্ট গ্রিডের স্পষ্ট রূপরেখা দেয়া সহ এর লক্ষ্যমাত্রাগুলোকে আরও সুনির্দিষ্ট করা জরুরি। নেট মিটারিংয়ের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু নেট মিটারিং যাতে নিরুৎসাহিত না হয়, সেই জন্য চার্জকে যাতে কমিয়ে ধরা যায়, সেই ধরনের বিষয়গুলোকে আমরা এখানে লিপিবদ্ধ করবার জন্য অনুরোধ করেছি। সুতরাং যে কৌশলপত্রটি তৈরি হচ্ছে, এটা যতটা সুনির্দিষ্ট হবে, এটাতে যতটা বিভিন্ন এজেন্সির রেসপন্সিবিলিটি সুনির্দিষ্টভাবে করা যাবে, লক্ষ্যভিত্তিক হবে এবং অন্তর্বর্তী পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে, তত এই ধরনের কৌশলপত্রটি ব্যবহার উপযোগী হবে। এদিকে নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন বলছে, কৌশলপত্র বাস্তবায়নে পরিষেবা সংস্থার তালিকা নির্ধারণ ও শুল্ক সুবিধা সার্বজনীন করতে হবে সরকারকে। এছাড়া অর্থায়ন পদ্ধতি স্পষ্ট করার দাবি খাত সংশ্লিষ্টদের। রেসকো কোম্পানি কে এবং কিভাবে রেসকো কোম্পানির তালিকা নির্ধারণ হবে, সেগুলো এখনো কিন্তু পরিষ্কার নয়। সোলার বলেন, উইন্ড বলেন এবং নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু একটা না একটা প্রণোদনা দিয়ে কিন্তু চলে। আমরা সেই প্রণোদনা কিন্তু এখন বাংলাদেশ মানুষ চাচ্ছে না। শুধু যে শুল্কের সুবিধা দিয়েছে সেটা সার্বজনীন করলে কিন্তু তারা সোলার বসাতে চাচ্ছে। ১০,০০০ মেগাওয়াটে যদি একটা কর্মযোগ্য হয়, সেক্ষেত্রে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এনশিওর করতে হবে। দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মাত্র ৪% নবায়নযোগ্য জ্বালানি, যা বৈশ্বিক সংকট থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। সৌরবিদ্যুতের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রিডে যোগ করা গেছে মাত্র ৩% মতো। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন সকাল। ফেনীর মানুষের দীর্ঘদিনের বন্যা দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ে ১,৫৪২ কোটি ১৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে আকস্মিক বন্যার ঝুঁকি কমবে, সুরক্ষিত হবে হাজার কোটি টাকার সম্পদ। স্থানীয়রা বলছেন, দুর্নীতি আর জোড়াতালি নয়, সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বাঁধেই লাঘব হবে দীর্ঘদিনের ভোগান্তি। দুলাল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। সম্প্রতি ১,৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা থেকে মুক্তি পাবে ফেনীর মানুষ। একনেকে প্রকল্পটি পাশ হওয়ায় ফেনীর জনগণের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। জনগণের দাবি, দুর্নীতি আর ত্রাণ নয়, সেনাবাহিনীর মাধ্যমেই টেকসই বাঁধ চান তারা। সরকার এটিতে খুব গুরুত্ব দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে এই যে মুহুরীর প্রকল্প আছে বা বেড়িবাঁধ সংস্কার, সেটি যেন উদ্যোগ নেয় এবং সেটি বাস্তবায়ন করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি কাজ করা হয়, তাহলে আমরা আশা রাখতে পারি, ফুলগাজীবাসী আশা রাখতে পারি যে এটা হয়তো ভবিষ্যতে আর এমন পরিস্থিতিতে ফুলগাজীবাসী আর পড়বে না।
প্রতি বছর অতি ভারী বর্ষণ ও উজানের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে এ বন্যার সৃষ্টি হয়। বিশেষ করে 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যায় অন্তত 29 জনের প্রাণহানি হয়েছে। হাজার কোটি টাকার ক্ষতিতে পড়েন ফেনীবাসী। সরকারের গৃহীত প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচ সুবিধা, কৃষি, মৎস্য উৎপাদন বাড়ার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, নদীর তীর ভাঙন, দখল ও দূষণ প্রতিরোধ হবে বলে আশা করছেন স্থানীয়রা। এটা আমাদের ফসল আছে, বাড়িঘর আছে, ফার্ম আছে, এখানে 2000 মানুষের বসবাস। এই গত 20-22 বছর আমরা এক কন্টিনিউয়াস বন্যায় আক্রান্ত হচ্ছি, আবার বরাদ্দ আসতেছে, কিন্তু এই বরাদ্দগুলোর কোনো রেজাল্ট আমরা পরিবেশ ওইভাবে দেখা যায় না যে বরাদ্দ দিয়ে কোনো উন্নতি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে 14,209 কোটি টাকা মূল্যের সম্পদ সুরক্ষিত হবে। রক্ষা পাবে 3,71,735 টন কৃষি, 15 টন মৎস্য এবং 25 টন পোল্ট্রি সহ লাখ লাখ মানুষ। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে 2031 সালের জুনে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। আমরা আশা করি দ্রুত এই কাজটি সম্পাদনের মাধ্যমে ফেনীবাসীকে এই স্থায়ী বন্যা থেকে যেন রক্ষা করতে পারি। এভাবে আমরা দ্রুততার সাথে যেন প্রকল্পের বাস্তবায়ন সমাপ্ত করতে পারি। প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন, তাই ফেনীবাসীর দুর্ভোগ লাঘবে দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ফেনী আরো যারা 2 জন এমপি আছেন, সকলে মিলে আমরা একসঙ্গে সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমাদের এই বাঁধ থেকে রক্ষার জন্য যে প্রকল্প, সেই প্রকল্প গত কয়েকদিন আগে একনেকি পাশ হয়েছে। ফেনীবাসীর প্রত্যাশা সময়মতো স্বচ্ছতা নিশ্চিত করে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বহু বছরের বন্যা দুর্ভোগ থেকে মিলবে স্থায়ী মুক্তি। সোলাইমান ডালিম, এখন ফেনী। টাঙ্গাইল নাগরপুরে যমুনার ভাঙনে ঘরবাড়ি, মসজিদ সহ অন্যান্য স্থাপনা নদীতে বিলীন। ভাঙন আতঙ্কে যমুনা পাড়ির 5 উপজেলার কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়ে কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজের কারণে ভাঙছে বাড়িঘর। স্থানীয় চেয়ারম্যানের দাবি, সম্প্রতি ভাঙনে 50টি বাড়ি নদীতে বিলীন হয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। সম্প্রতি নাগরপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় যমুনার ভাঙন শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই অনেকের বাড়িঘর, আসবাবপত্র, ধনসম্পদ নদীতে বিলীন হয়ে যায়। এভাবেই রাতে ও দিনে মুহূর্তেই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এতে নিঃস্ব হয়ে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। কোনো সহযোগিতা না পাওয়ায় অনাহারে দিন পার করছেন অনেকেই। চোখের পলকে ভুর ভুর করে এলহাই দেখা যায়, টাই নিয়ে খিচাও হারা যায় না। বহুটা সম্পদ গেছে গাঙ্গি নদীর মধ্যে, চোখের ভিতরে তো ছেলে পেলে নিয়ে থাকা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও গাফিলতিতে ভাঙন শুরু হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে এখন ক্ষতিগ্রস্তদের কোনো সহযোগিতা করা হয়নি। এতে মানবেতর জীবনযাপন করছে অনেকেই। বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না, $2 দিয়ে 2টা করে বস্তা আইনে কাছারে ফালাইতেছে। দ্রুত কাজ না করা যায় তাহলে হাজার হাজার বাড়িঘর ভেঙে বিলীন হয়ে যাবে। স্থানীয় চেয়ারম্যান বলছেন, প্রায় 1 সপ্তাহের ব্যবধানে যমুনার ভাঙনে 50টি ঘরবাড়ি, আসবাবপত্র, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। সব মিলিয়ে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়ার কথা জানান এই চেয়ারম্যান। সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করার পরেও কোনো সফলতা আসতেছে না, ব্যর্থতার মধ্যে এখনো আছে। শুধু অজানা অবস্থায় শুধু মাটিগুলি খালি নিচের দিকে খালি বসে যেতেছে। বাড়ি ঘর সহ শস্য, ঘরের যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ঠিক আছে, ফ্রিজ টিরিজ, আসবাবপত্র যা আছে কোনো কিছুই কেউ বাইর করতে পারে নাই। বুঝে ওঠার আগে এগুলো ভেঙে চলে যেতেছে। যমুনার বিভিন্ন এলাকায় ভাঙন রোধে 9 কোটি টাকার কাজ চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। টাঙ্গাইল জেলায় প্রায় আনুমানিক 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। তার অধিকাংশ কাজ সমাপ্ত। এদিকে ফসলি জমি ভেসে যাওয়ায় ভুয়াপুর, তারাকান্দি যমুনার বাঁধ হুমকির মুখে রয়েছে। এখন টাঙ্গাইল।
হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের উপর ধারাবাহিক শক্তিশালী হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, একটি আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করায় তেহরানের উপর এই হামলা চালানো হয়। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশমদ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক বন্দরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে আহত হয়েছেন বেশ কয়েকজন, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে তেহরানে তেল বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞার অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আর এই হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এই সিদ্ধান্তটি যুদ্ধ শেষ করা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের লঙ্ঘন। ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর মাত্র 3 বছরের মাথায় বিশ্বব্যাংকের উচ্চ মধ্যম আয়ের গোষ্ঠীতে পুনরায় প্রবেশ করেছে শ্রীলঙ্কা। তবে এই র্যাঙ্কিং অর্থনীতি আকারের উপর ভিত্তি করে নয়, বরং মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে করা হয়। অবশ্য কোনো জাদুর মন্ত্রে এটি হয়নি, বরং এই প্রত্যাবর্তন দেশটির ঋণ খেলাপি পরবর্তী সংস্কার কর্মসূচি কার্যকর হওয়ার সুস্পষ্ট প্রমাণ। আরও জানাচ্ছেন পেনুকা সুলতানা। 2019 সালে শ্রীলঙ্কা প্রথম উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিল। পরে সংস্কার কর্মসূচি শিথিল হয়ে পড়া এবং সংকট গভীর হওয়ার কারণে দেশটি সেই অবস্থান হারায়। ফলশ্রুতিতে 2022 সালের এপ্রিল মাসে বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপি রাষ্ট্র হিসেবে পরিণত হয় শ্রীলঙ্কা। দেউলিয়া হয়ে পড়ে গোটা দেশ। এবার 3 বছরের মাথায় সবাইকে অনেকটা অবাক করে দিয়েই বিশ্বব্যাংক পুনরায় শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এত অল্প সময়ে কিভাবে ঘুরে দাঁড়ালো দেশটির অর্থনীতি? বিশ্লেষকরা বলছেন, কোনো জাদুর মন্ত্রে শ্রীলঙ্কা এই অবস্থানে আসেনি। পুরোপুরি দেউলিয়া হওয়ার পথ থেকে উদ্ধার পেতে দেশটির শেষ ভরসা ছিল আন্তর্জাতিক সম্প্রদায়। বেশ কিছু আলোচনার পর IMF শ্রীলঙ্কাকে $3 বিলিয়ন এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি বা EFF অনুমোদন করে। তবে এই অর্থায়ন কোনো দান ছিল না, ছিল কঠোর শর্ত সাপেক্ষ ঋণ, অর্থাৎ সরকারি ব্যয়ে হ্রাস টানা। পাশাপাশি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে গ্রহণ করতে হয় কঠোর মুদ্রানীতি, মূলত সুদের হার বাড়ানো এবং মুদ্রার যোগান কমানো, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়। শ্রীলঙ্কায় কঠিন বাস্তবতা মেনে নেয়, কারণ এর কোনো বিকল্প ছিল না। তবে IMF এর শর্ত বাস্তবায়নে শ্রীলঙ্কার সরকার নামে কঠিন সংস্কারে রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে তারা বাস্তবায়ন করে কর সংস্কার। করের আওতা বাড়ানো হয়, বহুল আলোচিত ভ্যাট বাড়ানো হয় এবং নতুন নতুন কর ধারা প্রবর্তন করা হয়, যাতে রাজস্বের ভিত্তি বিস্তৃত হয়। অপরদিকে লোকসানি ভর্তুকি বন্ধ করতে জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থায় আনা হয় যৌক্তিকতা। একই সঙ্গে কমিয়ে আনা হয় সরকারি অকার্যকর ব্যয়। এসব সংস্কারের ফলে বর্তমানে ধীরে ধীরে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, রিজার্ভ বাড়ছে এবং বিদেশি মুদ্রা অর্জনের পথও প্রশস্ত হয়েছে। এছাড়া সঠিক পরিকল্পনা, বিনিয়োগ ও পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে গেল 3 বছরে ঘুরে দাঁড়িয়েছে দেশটির পর্যটন খাত। গেল বছর বিশ্বের শীর্ষ ভ্রমণ গন্তব্যের তালিকাও উপরের দিকেই ছিল শ্রীলঙ্কা। আর পর্যটন খাত থেকে 2025 সালে দেশটির বছরের আয় ছিল $322 কোটি বেশি। এসব কারণেই ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। তবে আগামী কয়েক বছর এই পথ চলা কেমন হয়, সেদিকে এখন তাকিয়ে বিশ্ববাসী। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এখন সকালে নিশ্চয়ই আর একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন সকাল। বিশ্বকাপ এলেই উন্মাদনায় মাথেন ফুটবল সমর্থকরা। কেউ দেয়ালে দেয়ালে অঙ্কন, আবার কেউ চুল নিয়ে নানান নকশা করেন, কেউ বা আবার প্যানেনি স্টিকার আর অ্যালবাম সংগ্রহ করে তাক লাগান। এবার সেই স্টিকার দিয়ে নিজের ব্র্যান্ড নিউ কারটি পুরো ঢেকেই ফেললেন চিলির এক কন্টেন্ট ক্রিয়েটর। বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল ভক্তদের পাগলামিতে শুধু সমর্থন করা দলই নয়, অনেক সময় তাদের কাণ্ডে অবাক হয় পুরো বিশ্ব। আর বিশ্বকাপ আসলে সেই পাগলামির মাত্রা দ্বিগুণ হয়। এবারও ব্যতিক্রম নয়।
চিলির ৩৩ বছর বয়সী এক কন্টেন্ট ক্রিয়েটর যার নাম এরিয়েল ওসেস। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পানিনি ফুটবল অ্যালবাম জমিয়ে তা সম্পূর্ণ করা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালবামের পাতা ছেড়ে তার স্বপ্নের ক্যানভাস হয়ে উঠেছে আস্ত একটি গাড়ি। বলে রাখা ভালো, পানিনি অ্যালবামটা আসলে কি। পানিনি অ্যালবাম হলো ইতালীয় প্রকাশনা সংস্থা কর্তৃক তৈরিকৃত একটি বিশেষ সংগ্রহযোগ্য বই, যেখানে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফুটবলার, স্টেডিয়াম এবং টুর্নামেন্টের বিভিন্ন মুহূর্তের স্টিকার বা কার্ড সংগ্রহ করে আঠা দিয়ে নির্দিষ্ট ফাঁকা ঘরে লাগিয়ে রাখা হয়। মাত্র ৩৭৩টি স্টিকার নিয়ে যাত্রা শুরু করেছিলেন ওসেস, যেখানে রয়েছে দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে মেসি, নেইমার, হ্যারিকেন, এমনকি বর্তমানের লামিন ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়রের ছবির স্টিকার। তার এই কাজে তাকে অফিসিয়ালি স্পন্সর এবং সমর্থন করেছে স্বয়ং পানিনি কর্তৃপক্ষ। Nace de un Ariel que nunca tuvo la oportunidad de primero tener un álbum y menos de llenarlo, porque económicamente mi familia no estaba bien, no tenía las lucas para poder comprármelo. নিজের এই অভিনব মিশন সফল করতে গত 2 সপ্তাহ ধরে চিলির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন অ্যারিয়েল। তার এই পাগলামিতে শামিল করেছেন হাজারো মানুষকে। Con mis 373 láminas repetidas, llené parte del capó, quedó sin llenar al 100% y se me ocurrió hacer una gira, inventar una gira. চিলির সীমানা ছাড়িয়ে অ্যারিয়েলের এই পানিনি কার এখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে বিপুল সাড়া জাগিয়েছে। ছোটবেলার জমানো শখ যে এভাবে আস্ত একটা গাড়িতে রূপ নিতে পারে, এরিয়েল ওসেস সেটাই করে দেখিয়েছেন। শরীফ রওশন, এখন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।